আমি যখন ঘুমের মধ্যে আধঘুম অবস্থায় শুয়েছিলাম, তখন হঠাৎ করে লক্ষ্য করলাম কেউ যেন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তারপরেও আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার সম্মান, আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার বয়স মাত্র 13 বছর। এছাড়াও রাতের অন্ধকারে আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ হচ্ছে। ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার এখানে তারা একটু ছড়াবে, তখন আমি আর সহ্য করতে না পেরে আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। তারপর লাইট অন করে আমি যা দেখতে পেলাম তাতে আমার প্রায় পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আক্তার সুমি, আমার ডাক নাম সুমি। আমার বাড়ি ফরিদপুর। আমার বর্তমান বয়স 22। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 13। ঘটনাটি হয়েছিল বন্ধুরা আমার আপন মামার সাথে, যেখানে আমার মামাই আমার জীবনের সর্বপ্রথম এত বড় সর্বনাশ করেছিল। আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ছিল। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম 15 দিনের জন্য। গ্রীষ্মের ছুটি পেয়েছিলাম। খুব মজা করার উদ্দেশ্যে আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম। খুব আনন্দ হবে সেখানে, মনে মনে খুব উল্লসিত ছিলাম। আর তাছাড়াও আগেও আমি মামার বাড়িতে যেতাম এবং আমরা মামা মামি আমি এবং আরও অন্যরা সবাই মিলে খুব আনন্দ করতাম। খুব মজা হতো সেখানে। যাই হোক, প্রথম দিন মামার বাড়িতে খুব আনন্দ উল্লাস করে আমি যখন রাতে শুতে যাব, ঠিক সেই মুহূর্তে মামা আমাকে ডাক দিয়ে বলল, মৌসুমী, তোর মা আমি অসুস্থ। কি জানি হয়েছে, সকাল থেকে মাথা নাকি প্রচণ্ড ব্যথা করছে, বিছানা থেকে উঠতে পারছে না। আর মৌসুমী, এদিকে সারাদিন আমি কাজ করে এসেছি, আমার শরীরটা ম্যাজ করছে। গত পরশু আমি কবিরাজের বাড়ি গিয়েছিলাম। কবিরাজ আমাকে এই তেলটা দিয়ে বলল যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তেলটা দিয়ে ঘুমাবেন। তবে তেলটি যাকে দিয়ে দেবেন তাকে বলবেন অবশ্যই তেলটি যেন প্রথম এসে নাক দিয়ে শুকে নেই। তারপর সে আপনার এখানে তেলটি দিয়ে যাতে খুব ভালোভাবে মালিশ করে দেন। মৌসুমী, গতকালকে আমি তোমার মামিকে দিয়ে এইভাবে তেলটা মালিশ করে নিয়েছিলাম, কিন্তু আজকে তো আর পারতেছি না। আজকে তোমার মা আমি খুবই অসুস্থ। এখন তুমি যদি কিছু মনে না করো, তাহলে দয়া করে আমার এখানে তেলটি দিয়ে একটু মালিশ করে দাও। পিছন দিকে তো আর আমি একা একা মালিশ করতে পারি না, তাই তোমার হেল্পও আমার খুবই প্রয়োজন। মামার মুখ থেকে এরকম ধরনের করুণ কথা শুনে আমি মামার এখানে এই তেল দিয়ে মালিশ করতে রাজি হয়ে গেলাম। কোনো দ্বিধা করলাম না, কারণ সে তো আমার আপন মামা। তারপর আমি মালিশ শুরু করতে যাব। যখন মালিশ শুরু করতে যাব, তখন মা বলল, মৌসুমী, সর্বপ্রথম তুমি এই তেলটাকে আগে শুকে নাও। তারপর 1-2 মিনিট পর কবিরাজ মশাই বলেছেন আমার শরীরে মালিশ করার জন্য। আমি মামার কথা অনুযায়ী তেল থাকে কিছুক্ষণ শুকলা। সুখের সাথে সাথে আমি অনুভব করলাম যেন আমার সমস্ত মাথা ঝাঁকি দিয়ে উঠেছে, সমস্ত শরীরটা ঝাঁকি দিয়েছে। কেমন জানি একটা ঝাঝালো ভাব আমার কাছে লাগল। তাতে আমি কিছু মনে করলাম না। আমি ভাবলাম হয়তো এটা এই তেলের একটা অন্যরকম পাওয়ার। তারপর আমি তেলটাকে আমার ডান হাতে নিলাম। তারপর মামার পিছনের দিক থেকে যে জায়গায় ব্যথা অনুভব করে সে জায়গায় দিতে শুরু করলাম। মামা খুব আরাম পাচ্ছিল মনে হচ্ছে আর বলছিল, মৌসুমী, তুই তো খুব ভালো করে মালিশ করতে পারিস। এত সুন্দর মালিশ তুই শিখেছিস কোথা থেকে? আমি বললাম, মামা, আমার বাবারও এরকম ধরনের ব্যথা করত। ছোটবেলায় আমি বাবাকে এভাবে মালিশ করে দিতাম আর বাবাও খুব আরাম পেতে।
বাবার কাছ থেকে মূলত এরকম সুন্দর করে মালিশ দেওয়া শিখেছি। মামা আমার কথা শুনে মুচকি হাসি দিল আর বল, তাই? আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমাকে একটু ভালো করে মালিশ দাও, আমি তোমার মালিশ পেয়ে খুব আরাম পাচ্ছি। একেবারে চোখে ঘুম চলে আসছে মামার মুখ থেকে এরকম ধরনের প্রশংসা শুনে। আমি খুব আনন্দ পেয়েছিলাম আর মামার এখানে মালিশ দেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে যাচ্ছিলাম, কারণ মামা আমার খুব প্রশংসা করছিল। বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলে রাখি, মেয়েদেরকে কোনো কাজে যদি প্রশংসা করা হয় তাহলে সেই কাজে কিন্তু মেয়েদের আগ্রহ অনেকটা বেড়ে যায়। আমার অবস্থাও ঠিক সেরকমই হয়েছিল। মামার মুখ থেকে প্রশংসা আরও বেশি পাওয়ার জন্য মা আমাকে খুব ভালোভাবে মালিশ দিতে শুরু করলাম। এভাবে আমাকে প্রায় 10-15 মিনিট মালিশ দেওয়ার পর আমার কেমন জানি লাগছিল, মাথাটা কেমন জানি আমার হঠাৎ করে ঘুরে যাচ্ছিল। বুঝতে পারলাম না কি হচ্ছে। মাথাটা 2-3টা চক্কর মেরে উঠতেই আমি মামার এখানে শুয়ে পড়লাম। তারপর আর কি হলো বন্ধুরা, আমার কোনো হুঁশ ছিল না। কিন্তু এটা যে মামার একটা বড় রকমের চক্রান্ত ছিল তা আমি বুঝতে পারি নাই। এই তেলের মধ্যে হয়তো এমন কিছু মিশিয়েছিল যে কারণে 10-15 মিনিট পর আমি এভাবে পড়ে গেলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মনে হচ্ছে কেউ আমার সাথে ভয়ঙ্কর কোনো কিছু করেছে। আর আমার নিম্নাংশের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না তখন কি করব। হঠাৎ করে এরকম অবস্থা কি করে হলো? যাই হোক, মামা আমাকে খুব আদর করত, আমাকে খুব ভালোবাসে ছোটবেলা থেকেই। কিন্তু মামাকে তো আমি কখনো সন্দেহ করতে পারি না। সে তো আমার বাবার সমতুল্য। আমার বাবার চাইতেও আমার মামা আমাকে অনেক বেশি আদর করতে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যখন মামাকে তেল দিতে গিয়েছিলাম, অর্থাৎ মালিশ করতে গিয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি মামাকে মালিশ দিচ্ছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে শুয়ে আছি, কিন্তু মামা মামার রুমে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে আমি সঠিকটা আন্দাজ করতে পারছিলাম না, মনে করতে পারছিলাম না রাতে ঘুমানোর পূর্বে আমার সাথে কি হয়েছিল, আমি সেটা ভুলে গিয়েছিলাম। আর তাছাড়া ও আমার বয়স ছিল খুবই কম, মাত্র 13 বছরের মাথায় আমার এত কিছু বোঝার ক্ষমতাও ছিল না। বাড়িতে আমি প্রায় 15 দিন থেকেছিলাম। 15 দিনের মধ্যে আমার সাথে 15 দিনই এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। প্রথম দিন তো আমি ভেবেছিলাম হয়তো আমি সেটা কোনো দুঃস্বপ্ন দেখেছি, বা রাতের বেলায় আমার স্বপ্নে কিছু হয়েছে, যে কারণেই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু দ্বিতীয় দিনেও আমি দেখলাম আমার একই অবস্থা। আর মা আমি আস্তে আস্তে তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ল। কিন্তু প্রতিদিনই মামা আমাকে দিয়ে এভাবে প্রথমে মালিশ করানোর নামে এই তেল তাকে শুকাতে। তারপর কিছুক্ষণ পরে আমি হুঁশ হারিয়ে ফেলতাম, আর কিছুই বুঝতে পারতাম না। তারপর আমার সাথে অদ্ভুত ধরনের কিছু হতো। আমি সকালে কিছু বলতে পারতাম না, মনে করতে পারতাম না। শুধু এটুকুই বুঝতে পারতাম যে রাতে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করেছে, তা আমার এলোমেলো অবস্থা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। মামার বাড়িতে বেড়াতে যাওয়ার প্রায় 10-12 দিন হয়ে গেল। প্রতিদিন আমি এভাবে মামাকে তেল মালিশ করতে যাই। তারপর আমার হুঁশ চলে যায়। তারপর আমার সাথে কি হয় আমি কিছুই বুঝতে পারি না। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়। আর তখন তো আমি খুব ছোট ছিলাম। সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি আমার অবস্থা একেবারে খারাপ। আমার সব কিছু এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করে। প্রতিদিন কি আমার সাথে এরকম ধরনের বাজে আচরণ করে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। কি করব ভেবে কোনো কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি আসলো, আজকে আমি দেখব কে আমার সাথে এরকম করে, কার এত বড় দুঃসাহস। আর তাছাড়া মামার বাড়িতে মামিমা মা আর আমি ছাড়া অন্য কেউ তো নাই। তাহলে আমার সাথে কি এরকম আচরণ করে? আমি তো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। আর মামা আমার সাথে এরকম আচরণ করবে তা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। চিন্তা করলাম আজকে যেভাবেই হোক এর রহস্য আমাকে খুঁজে বের করতে হবে, জানতে হবে কে আমার সাথে প্রতিদিন এরকম ধরনের আচরণ করে। পরের দিন রাতের বেলায় মামা যখন আমাকে ডাকল তার এখানে তেল দিয়ে মালিশ দিয়ে দেওয়ার জন্য, তারপর মামা যখন বলল তেলটা আগে শুকে নিতাম,
আমি একটা টেকনিক কাটিয়ে আমার নাকের ভেতরে তোলা ফিটিং করে দিলাম। এমনভাবে তোলা লাগিয়েছিলাম যাতে এই ওষুধের যে পাওয়ার, ওষুধের ক্ষমতা, সেটা আমার নাকের ভিতর দিয়ে কখনো আমার ভিতরে না যেতে পারে। আর যদি না যেতে পারে, তাহলে আমি আর অজ্ঞান হব না। তাহলে আমি বুঝতে পারব প্রতিদিন কি আমার সাথে এরকম ধরনের নোংরামি আর বাজে আচরণে মেতে ওঠে। মনের মধ্যে কিছুটা ক্রোধ, কে আমার অগোচরে সে আমার এত বড় সর্বনাশ করছে। পরিকল্পনা অনুযায়ী আমি আমার কাজ করতে লাগলাম। কিন্তু সে দিন যখন মামার এখানে তেল দিয়ে মালিশ করতে যায়, তখন আর আমি অজ্ঞান হইনি। কারণ এই তেলের মধ্যে যে প্রয়োজনটা ছিল, সেটা আমার এখানে ইফেক্ট করতে পারে নাই। তারপরেও আমি পূর্বের মতো ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম মামা আমাকে শুইয়ে আস্তে আস্তে তার রুমে চলে গেল। আমি অবাক হতে লাগলাম যে মামা তো আমার এখান থেকে আমাকে সুন্দর করে শুইয়ে তারপর চলে গেল। তাহলে সকালে ঘুম থেকে উঠে আমার এরকম অবস্থা হয় কেন? ভাবলাম আজকে সারা রাত সজাগ থাক, দেখব আমার সাথে কি হয়। চিন্তা করতে করতে কোনো ঘুম আসছিল না। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, আমার সাথে কি হয় তাহলে? মামা তো আমাকে কিছু করল না, তাহলে কি আমার সাথে এরকম করে? এসব ভাবতে ভাবতে ঘণ্টাখানেক পরেই দেখলাম আস্তে আস্তে কি যেন দরজা খুলে আমার কাছে আসো। আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে 3টা ফু দিল। তারপরেও আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার সম্মান, আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার বয়স মাত্র 13 বছর। এছাড়াও রাতের অন্ধকারে আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ হচ্ছে। ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার এখানে তারা একটু ছড়াবে, তখন আমি আর সহ্য করতে না পেরে আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। লাইটটা অন করার সাথে সাথে আমি যা দেখলাম, তাতে আমার 2 চোখ মুছে গেল। অর্থাৎ আমার নিজের মামাই আমার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি রাগে ক্রোধে আমাকে খুব তিরস্কার করতে শুরু করলাম, আর খুব দুঃখ প্রকাশ করলাম, আর বলতে লাগলাম, মামা তুমি আমার আপন মায়ের ভাই, অথচ তুমি আমার সাথে এই কাজটি করবে, তা আমি কল্পনাই করতে পারি না। এই বলে আমি খুব কাঁদতে লাগলাম। তারপর মা মাথাটা নিচু করে আমার এখান থেকে চলে আসলো। সেদিন রাত পেরিয়ে সকাল হলে আমি আমার মামার এখানে গেলাম। মামা আমাকে দেখে খুব হাসি খুশি করছিল। মনে হচ্ছিল না যে সে রাতে আমার সাথে এরকম ধরনের একটা জঘন্য কাজ করে। তার এই আচরণ দেখে আমি অনেকটা হতবাক হয়ে যাই। ভাবলাম আমার মামা এত খারাপ, এত জঘন্য। আস্তে আস্তে আমার মনটা খারাপ হতে লাগল। এক পর্যায়ে আমি মামার সামনে কেঁদে দিলাম। আমার কান্না দেখে মামা খুব বিস্ময়ের সাথে আমাকে জিজ্ঞেস করল, মৌসুমী, তোমার কি হয়েছে? তুমি কাঁদছ কেন? মামার এরকম আহ্লাদের কথা শুনে আমার কাছে আরও বিরক্তিকর লাগছে। এক পর্যায়ে আমি মামাকে বলতে বাধ্য হলাম যে মামা, তোমার বাহিরে এক রূপ আর ভিতরে আরেক রূপ। তুমি আমার সাথে যা করেছ তা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আমার কথা শুনে মামা খুব হতবাক হয়ে গেল আর বলল, মৌসুমী, এসব তুমি কি বলছো? আমি তোমার সাথে কি করেছি? তুমি আমার মেয়ে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি আমার মেয়ের মতো। আমি তোমাকে মেয়ের চাইতে আরও বেশি দেখি। আর মৌসুমী, আমার সাথে এভাবে কথা বলছো কেন? তখন আমি বললাম, মামা, তুমি রাত্রে আমার সাথে জঘন্য আচরণ করো নাই, আমি যখন ঘুমিয়েছিলাম। মা বলল, কি বলছে আমার সুমি? আমি রাতে তোমার ঘরে যাব? কথা শুনে আমি আরও হতবাক হয়ে যাই। ভাবলাম কি হচ্ছে আমার সাথে। স্পষ্ট আমি যেখানে মামাকে দেখতে পেলাম, সেখানে মামা এখন অস্বীকার যাচ্ছে। আজকে তাহলে পুরো বিষয়টি আমি ভালো করে দেখব। বরাবরের মতোই যখন রাত হলো, তখন ঠিক যখন আমার সাথে সেই রকম ধরনের ঘটনা ঘটতে যাবে, এই মুহূর্তে আমি আমার রুম থেকে বেরিয়ে গেলাম, গিয়ে অন্য কোথাও লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম আমার মামাই আমার রুমে ঢুকছে। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম লোকটি যখন আমার রুমে গিয়ে প্রবেশ করল,
তখন আমি খুব তাড়াহুড়া করে আমার রুমে চলে গেলাম। মামা রুমে চলে গিয়ে দেখি মামা তার রুমে ঘুমিয়ে রইল। তখন আমার মনের ভিতর অনেকটা ভয় কাজ করছিল। ভাবলাম আমাকে আমি নিজের চোখে দেখে আসলাম, তার রুমে ঘুমিয়ে রইল। তাহলে সেই লোকটিকে দেখতে তো হুবহু আমার মামার মতোই দেখা যায়। ঘটনাটি দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার মা আমাকে ঘুম থেকে গিয়ে ডেকে তুললাম, আর পুরো ঘটনাটি আমাকে বিস্তারিত বললাম। তারপর মা বল, মাসুমি, এই জন্য তুই আমার সাথে এরকম ধরনের আচরণ করতে, তাই না? আমি বললাম, জি মামা। মামা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারল। বোঝার পর বলল, আগামীকালকে আমি তোমাকে কবিরাজ বাবার কাছে নিয়ে যাব। হয়তো তোমার সাথে কোনো অপশক্তি রাত্রে বসবাস করে, তোমার সাথে আমার রূপ ধরে জঘন্যতম কাজ করে, আর এই অপশক্তি তোমার ক্ষতি করার চেষ্টা করছে। পরের দিন সকালে মামা এক কবিরাজ বাবার কাছে আমাকে নিয়ে গেল। কবিরাজ বাবা মাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর আমার মা আমাকে বলল যে তোমার ভাগ্নের সাথে এক দুষ্টু জিন বসবাস করে এবং প্রতিদিন রাতে তার সাথে খুব বাজে আচরণ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তোমার ভাগ্নের সাথে এই ঘটনাটি ঘটায় তোমার রূপ ধরে। তারপর বাবার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তারপর আমি বললাম, কবিরাজ বাবা, এখন করণীয় কি? তারপর কবিরাজ বাবা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি 1 সপ্তাহ চিকিৎসা করে তাকে ভালো করে ফেলতে পারব। তুমি তোমার ভাগ্নিকে 1 সপ্তাহ নাগাদ ফজরের নামাজের পরপরই অন্ধকার থাকা অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। তারপর পুরোপুরি 1 সপ্তাহ চিকিৎসা করার পর আমার মধ্যে আর এরকম ধরনের কোনো লক্ষণ আমি দেখতে পাইনি। মনে হচ্ছিল যেন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলাম। কবিরাজ বাবা আমাকে একটি তাবিজ দিয়েছিল। তাবিজটি অনেক শক্তিশালী ছিল বটে। যতক্ষণ এই তাবিজ ছিল ততক্ষণ আমার মধ্যে কোনো অপশক্তি আর কাজ করতে পারি নাই। বন্ধুরা, এখন আমি পুরোপুরি সুস্থ। তোমাদের দোয়ায় এখন আমি খুব ভালো আছি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, দুনিয়াতে হয়তো এরকম কিছু অদ্ভুত ব্যাপার আছে, যে ব্যাপারগুলো ডাক্তার বা অন্য কোনো চিকিৎসায় তাদের কিছুই করতে পারে না। এরা এক ধরনের অপশক্তি। হয়তো এটাও বিধাতার কোনো এক সৃষ্টি, যা কোনো না কোনো কারণে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় আমরা হয়তো এসব বিষয়কে তুচ্ছতাচ্ছিল্য মনে করে এড়িয়ে চলি, কিন্তু বাস্তবতা যে কখন কার জীবনে কোনটা সত্য হয়ে দাঁড়ায় তা কখনো বোঝা যায় না। আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত প্রত্যেকটি ছোটখাটো বিষয়ে সিরিয়াস ভেবে নেওয়া। তাহলে হয়তো আমাদের জীবনে এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে বেঁচে থাকা সম্ভব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।